আমার কপালে সিঁদুর ছিল, আমার হাজবেন্ড নিয়ে গেছে, আমি আর কি পরবো, ওগুলোই তো আমার অলংকার ছিল। মাসিমাকে দেখি, মাসিমা একজন হিন্দু মানুষ শাখা সিঁদুর পরে, উনি টিপ পড়ছেন না, সিঁদুর পড়ছেন না কেন কি তার মেয়ে কপাল ফাঁকা করে ঘুরছে, তাহলে আমি এখানে আমি কি করে সাজি? এটা উনি এর জন্য উনি সাজছে না পর্যন্ত। তো সেই জায়গা থেকে বিয়ের সময় সব মা বাবা চায় যে আমি যতটুকু পারি মেয়েকে ওই সময় দিয়ে দেওয়ার, তাতে করে এটা আমরা ধরেই নিতে পারি ওকে যে গয়নাটা নিতে, অনেকে জিজ্ঞেস করছেন গয়নার বিষয়ে, তো ওকে যে গয়নাটা নিতে বলা হয়েছে তার উনি তো ওনার ওয়াইফকে দেবেনি, কিন্তু এইটুকু সময়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম বাপের বাড়ি থেকে দেওয়া এটা খুব সম্ভব। আমার বাবার বাড়ি থেকে যা দিয়েছে বিয়ের সময়, আর আমার হাজবেন্ড আমাকে যা দিয়েছে বিয়ের সময়, সেটা বিয়ের ভিডিও যেহেতু ফেসবুকে ঘোরাফেরা করতেছে, আপনারা চেক করলে জানতে পারবেন যে কতটুকু স্বর্ণ হতে পারে ওখানে। তো স্বর্ণ সে উল্লেখ করে দিয়ে গেছে, জাস্ট সে তার বউকে অন্তত কিছুটা হলেও, আমার নামে সেই 2 বছরে কিছুই করে নাই, কিচ্ছু করে নাই, কিচ্ছু না। 2 বছরে কি করবে? সেটাই, সে তো আমাকে ভালোবাসতো, সে তো ভাবছে যে আমি তো আমার বউকে ফিউচারে অনেক কিছু করে দিব, সেজন্য আমাকে সে 2 বছরে কিছুই করে দেয় না। অনেকে কিন্তু আপনার মা বাবাকে লোভী বলছে, যে লোভী ওরা এই কারণে। আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল, তার কখনোই অঢেল কিচ্ছু ছিল না। তার ক্যারিয়ার জগতের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অফিসার তার জন্য চোখে জল ফেলছে, প্রত্যেকটা মানুষ তার জন্য জল ফেলতেছে যে এরকম সৎ মানুষ ক্যারিয়ার সে লাভ করছে প্র্যাকটিক্যালি ব্যাপারে। আমার হাজবেন্ড 8টা সরকারি চাকরি পুরোপুরি কোয়ালিফাইড ছিল, আর যে 4টা, মোট সে 12টা চাকরি ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে গেছিল, বাকি 4টা সে বাইবাতে যায় নাই, কজ 8 নাম্বার চাকরিটাই তার পুলিশ ক্যাডারে ছিল, যার কারণে বাদ বাকি আর 4টার বাইবাতে সে যায় নাই, অ্যাটেন্ডই করে নাই। তো আমার হাজবেন্ড এত ট্যালেন্টেড, এত সৎ মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ তার জন্য প্রত্যেকটা দেশ কাঁদতেছে, একমাত্র তার মায়ের এই অশান্তি মানসিক অত্যাচারের কারণে আমার হাজবেন্ড আজকে নেই। আমার আজকে এই দিনটা দেখতে হলো, আমার আজকে তার জন্য এইভাবে সামনে আসতে হলো। আমার হাজবেন্ড কখনো চাইতো না আমাকে কেউ দেখুক, আমাকে সে খুব প্রোটেক্ট করে রাখতো, এত ভালোবাসতো আমাকে, তার মতো করে কেউ ভালোবাসবে না, সে আমাকে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়ে চলে গেল, এগুলো গুলি গেল। সে তো ঠিকই এখন তার 2 ভাইয়ের উপরে তার মায়ের দায়িত্বটা দিল, সে তো আমাকে একটু স্পেস দিতে পারতো, সে তো দেখলো 2টা 2.5 বছর ধরে মেয়েটা কি পরিমাণ স্যাক্রিফাইস করতেছে, প্রত্যেকটা সেকেন্ডে সে আমাকে আশা দিয়ে রাখতো যে আমার মা করতেছে করুক, আমি আজকে বলবো না, কালকে বলবো না, পরশুদিন বলবো, এই আশা দিয়ে সে আমাকে রেখেছে। আর আমি তাকে তো প্রচন্ড ভালোবাসতাম, আমি তার মুখের দিকে তাকিয়ে তার কথার উপর ভরসা করে থেকে গেছিলাম। পরে যখন দেখলাম 6 মাস গেল, 1 বছর গেল, 1.5 বছর গেল, 2 বছরের অ্যানিভার্সারি চলে গেল। আপনি কি আপনার ফ্যামিলি ক্রাইসিসের কথা আপনার বাপের বাড়ি মা বাবাকে বলতেন? না, আমি শুনেছি আপনার ভাইয়ের কাছে। না, আমি বলতাম না, কারণ আমার হাজবেন্ড এত উচ্চপদস্থ একজন কর্মকর্তা, আমি যদি তার সংসারে থেকে এরকম অশান্তিতে আসি, আমাকে আমার শাশুড়ি খেতে পর্যন্ত দিত না, আমার শাশুড়ি আমাকে খেতে পর্যন্ত দিত না। আমার বাবা মাকে আমি কি বলবো যে তারা এত উচ্চপদস্থ কর্মকর্তার কাছে তার মেয়েকে পাত্রস্থ করে, তার মেয়ে এই অবস্থা, সেজন্য আমি আমার হাজবেন্ডের সম্মানের কথা ভেবে আমি বলতাম। অনেকে যেটা বলছেন যে ও বাচ্চা মেয়ে, অথবা পড়াশোনা মাত্র এসএসসি পাস করেছে, ও কি বুঝবে, ওর হাজবেন্ডের র্যাঙ্ক ও কি বুঝবে, ও বোঝে না ওর হাজবেন্ড, যেহেতু আপনার শাশুড়ি স্টেটমেন্ট দিয়েছে যে আপনি মেরেছেন তাদেরকে, এই কারণে ওরা কি বলছে যে কিন্তু ওর এটুকু কথা, অনার্স ফার্স্ট ইয়ার না, আমি এইচএসসি দিয়ে অ্যাডমিশন নিচ্ছি এবার। আমার মাত্র ও জাস্ট এসএসসি পাস করেছে, তো তারপরে ও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড, আমরা কথাতে বুঝতে পারছি। তো সেই জায়গা থেকে এটা কেউ ভাববেন না, যারা দোষারোপ করছেন, অনেকে কমেন্ট করছেন 2 পক্ষের কাদা ছড়াছড়ি। দেখুন, আপনার ঘরে সমস্যা রয়েছে, এই সমস্যাটা আপনি যদি কাটিয়ে উঠতে না পারেন, তাহলে কিন্তু সমস্যাটা বাড়তে বাড়তে অনেক বড় আকার ধারণ করে। ওর ফ্যামিলির, ওর 2টা ভাই, ওর মা, ওর বোন, ওর ভাগ্নে, ওর ভাগ্নি, প্রত্যেকটা মানুষের কাছে আমি হেল্প চাইছি, প্রত্যেকটা মানুষের কাছে আমি দিনের পর দিন হেল্প চাইছি, যেহেতু ওরা আমার হাজবেন্ডের বাড়ির মানুষ, ভাই হয়, ওরাই আসল পরিবার, পুরাই আসল পরিবার। ওরা আমার শ্বশুর বাড়ি তো, আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়ি তো তাদেরকে আমি জানাইতাম, আর আমার ননদ যেহেতু আমাকে পছন্দ করে নিছে তাকেও জানাইতাম, কিন্তু তারা কেউ না হেল্প করে নাই, তারা কেউ হেল্প করে নাই। তারা দেখতেছে যে তাদের মায়ের এত সমস্যা। আমার বড় ভাসুরের সাথে যেহেতু, বড় ভাসুর আর বড় ভাসুরের বউয়ের সাথে যেহেতু আমার শাশুড়ি মা 11 বছর ছিল, আমার বড় ভাসুর কিন্তু ঠিকই জানতো। আমার বড় ভাসুরের রেকর্ডও আছে আমার কাছে, যে সে তার মায়ের সম্পর্কে আমাকে কি সব বলছে, সব রেকর্ড আছে আমার কাছে, ফোন রেকর্ড আছে। কি কারণে যে ঈশ্বর আমাকে তখন সেই রেকর্ডগুলো আমাকে করাই রাখছিল আমি জানি না, আর হয়তো আজকের দিনটা আসবে, তাই হয়তো আজকের দিনটা আসবে সেজন্য। বাট আমার বড় ভাসুর সবকিছু জেনে বুঝেও কখনো হেল্প করে নাই। সে একবারও তার মাকে বলে না যে মা, ওরা তো নতুন বিয়ে করছে, তাহলে তুমি কিছুদিনের জন্য, 15 দিন বা 1 মাসের জন্য হলো আমার কাছে চলে আসো, ওরা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নি।
আমার ননদও হেল্প করে নাই। এক পর্যায়ে আমার ননদের সাথে আমার কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেল, কারণ আমার ননদ আমার সাথে কথাই বললো না। সে আমাকে বলতো তুমি মানায় নাও, আমার মার বয়স হয়েছে, আমার মা এরকমই। না না, বয়স তো খুব বেশি বয়স হয়েছে তো আমরা দেখছি না। ওনার তো উনি খুব বেশি থুতথুরে বুড়ি হয়ে গেছে এমন। আমার শাশুড়ি মার বয়স হয়েছে কি সে খুব নিজেকে গুছিয়ে রাখা না, আমার খুব পছন্দ হতো আমার শাশুড়ি মাকে প্রথম যে সে নিজেকে খুব গুছিয়ে রাখে। হয় না কিছু কিছু মহিলা বয়স হলে তো তাদের দিক বিদিক থাকে না, বাট আমার শাশুড়ি মার খুব ভালো মতো নিজেকে টিপটপ রাখতো, শাড়ি পরতো, সুন্দর সুন্দর পোশাক আশাক। আজকে আপনি জাস্ট 20-র কাছাকাছি বয়স, সেখানে আপনি একটা সাদা ওড়না মুড়িয়ে এখানে আজকে বসেছেন ক্যামেরার সামনে। আর আপনার শাশুড়িকে আমরা দেখুন, আমরা কাউকে ছোট করছি না, এখানে কেউ দা নিউজের শত্রু না কেউ মিত্র না, আমরা সত্যিটার সামনে আসুক এটা চাই। সেই জায়গা থেকে আপনি আজকে আমি দেখছি আপনার কান খালি গলা খালি কোথাও কিছু নেই। আর ইনি কিন্তু আমার হাতে শাখা বলা ছিল, আমার হাজবেন্ড নিয়ে গেছে। আমার কপালে সিঁদুর ছিল, আমার হাজবেন্ড নিয়ে গেছে। আমি আর কি পরবো? ওগুলোই তো আমার অলংকার ছিল, ওগুলোই তো আমার অলংকার ছিল। আমার আর কি লাগতো? আর তো কিচ্ছু লাগতো না। আমি একটু গয়না পরলে, কখনো যদি আমি ইমিটেশনেরও গয়না পরতাম, আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে খোঁচা মারতো, এই কিরে স্বর্ণ কই পাইলো? আমার হাজবেন্ড বলতো কি না এগুলো তো ইমিটেশন, ওর বিয়ের আগে ও বাবার বাড়ি থেকে নিয়ে আসছে ইমিটেশনের গয়না পরছেও। আমার শাশুড়ি সহ্যই করতে পারতো না। আমি শুধু হাতে একটা শাখা আর আমার কপালে সিঁদুর থাকতো আর টিপ থাকতো আমার হাজবেন্ডের জন্য, যেটা পরতাম। আমি আর কখনো কিছু পরতাম না আমার শাশুড়ি মার কারণে, সে দেখতেই পারতো না। আমার হাজবেন্ড বলতো কি তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। আমার শাশুড়ি মা আমাকে সাজতেও দিত না। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি সাজতাম না বিয়ের পর থেকে। আমাকে আমার ফেসবুক কমেন্টেও অনেকে লিখতো যে কি তুই বিয়ের আগে এত সাজুগুজু করতি, বিয়ের পরে সাজুগুজু করিস না কেন? আমি বলতে পারতাম না, কারণ আমার শাশুড়ি মা চাইতো না যে আমি সাজি, তার ছেলে আমার দিকে তাকাক। এটা যারা আপনারা সুস্মিতাকে দোষী বানাচ্ছেন তারা, আপনি একটু বলুন, একটা মেয়ে, এইটুকু একটা বাচ্চা মেয়ে আর কতটা স্যাক্রিফাইস করবে? একটা সধবা মেয়ের সাজ আমরা দেখছি, আমরা ভদ্রমহিলাকে ছোট করছি না, কিন্তু তিনি এখনো কান টানা দিয়ে কানের পরে রয়েছেন, গলায় হাতে পরে ঘুরছেন, দেখা যাচ্ছে। ওর বিয়ের সময় যেমন সাজ ছিল গয়না, আমি পার্সোনালি এই বিষয়টা আমি নোটিস করেছি। ওর বিয়ের সময় বিয়ের ভিডিওতে পাশে বসে যেরকম কানে গলায় হাতে পরে রয়েছেন, এখনো তার ছেলে মারা যাওয়ার পরেও কিন্তু তার সেই সাজগুলো আছে। সেই সাজগুলো কিন্তু সুস্মিতার এখন নেই, যেটা ওর থাকার কথা। এই জায়গা থেকে আপনারা কিভাবে ওকে দোষী বলতে পারেন? আপনি ঘরে বসে একটা কমেন্ট করছেন, একটা ভিডিও দেখে কমেন্ট করছেন, আপনি খুব সহজে বলে দিচ্ছেন, কিন্তু যে সাফার করছে আপনি ওর জায়গা থেকে বিচার করুন। প্রত্যেকের ঘরে আমাদের মাও রয়েছে, বোনও রয়েছে, নিজের মেয়েও রয়েছে। আপনার ঘরে হলে আপনি কি করবেন? আমার হাজবেন্ড এত রিস্কি কাজ করে, সে ডিফেন্সে আছে, সে র্যাবে ছিল, সে এত রিস্কি কাজ করে, সে ঘর থেকে বেরোলে আমার চিন্তা থাকতো সে আবার ঘরে কখন ফিরবে, কবে ফিরবে। আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা আমাকে একটু বলেও যেতে দিত না, মানে বলতেও দিত না যে সুস্মিতা আমি যাচ্ছি, আমি যে বলবো তাকে সাবধানে, যে এটাও বলতে দিত না। মানে আমার শাশুড়ি মার কথা ছিল বউয়ের সাথে কোনো কথাই বলা যাবে, বউ বউয়ের মতো। তাহলে এরকম হলে বিয়ে দিয়েছে কেন ছেলেকে? আমি কাজের লোক, কাজ করব, ঘরে সব কাজ করব। তো আমি যখন ঘরের কাজ সব করা শুরু করলাম, আমার এইচএসসি পরীক্ষা জুন মাসে 30-24 সালে শুরু হয়েছিল। জুন মাসে 24 সালের জুন মাসে, হ্যাঁ জুন মাসে 30 এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই টাইমটায় আমার শাশুড়ি মার কাছে আমি বলছিলাম কি মা আমার তো পরীক্ষা শুরু হয়েছে, আমার একটু পড়তে হবে। তো সে আমাকে মানে আমি সব করতাম, কাজকর্ম সব করতাম, তারপরে নিজের পড়াটা নিজে শেষ করতাম। আমার হাজবেন্ড যদি আমাকে হেল্প করতে আসতো পড়ালেখায়, আমার হাজবেন্ড আমাকে হেল্প করতে চাইতো যে তোমার কোথায় সমস্যা হচ্ছে আমাকে দেখাও, আমি তোমাকে পড়াই। আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা পড়াইতে দিত। মানে জাস্ট ও, আমার মনে হয় না ও দিনের মধ্যে 10 মিনিট ওর হাজবেন্ডের সঙ্গে কথা বলবে বা নিজেদের মধ্যে 10 মিনিট না, একটা ডাকও দিতে পারতাম না, একটা গ্লাস জল সামনে ধরতে পারতাম না। আমার পরীক্ষা চলতেছে, আমি পরীক্ষা দিতে যাব আগামীকালকে সকালে আমার পরীক্ষা। আমার শাশুড়ি মা সন্ধ্যার সময় আমাকে এক গাবলা শাক, তরকারি, মশলা, কাঁচামরিচ এক বাটি দিয়ে গেল, বললো যে এগুলো বেটে কুটে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে উঠে রেখে যাও, আমি কালকে রান্না করবো। আমি কিছু বললাম না, আমার হাজবেন্ডের মুখের দিকে তাকায় দেখলাম আমার হাজবেন্ডও চুপ। সে তো বলতে পারতো, সে আমাকে কিন্তু প্রচন্ড ভালোবাসে। ভূমিকা তাকেই রাখতে হবে এখানে। মেয়েটা কি বলবে? তাহলে সে দোষী, অলরেডি দোষী এবং আরো দোষী হয়ে যায়। বাড়ির মেয়ে বউটারই দোষ হয়। সে আমার হাজবেন্ড, সে দেখতেছে তার ওয়াইফের পরীক্ষা, তার মা তাকে এতগুলো কাজ দিয়ে গেল, আগামীকালকে ওয়াইফের পরীক্ষা, বাট আমার হাজবেন্ড বলেনি। সে আমার হাজবেন্ড কিন্তু আমি এখনো বলবো আমাকে প্রচন্ড ভালোবাসতো। না না, লুকানো ভালোবাসা, এই গুপ্ত ভালোবাসাটা তো ক্ষতির কারণ হয়ে গেছে। হয় ও সুইসাইড করতে হতে পারছে না, অলরেডি 2বার সুইসাইড করতে গেছিল। আপনারা যারা বলছেন, স্টেটমেন্ট দিচ্ছেন 2বার সুইসাইড করতে গেছে, এটা রোজকার ঘটনা, আমরা এটা দেখি। আমাদের দেখতে দেখতে আমাদের চোখ কান পচে গেছে, আমরা ওই বিষয়ে ইন্টারফেয়ার করি না। কেন? একটা মেয়ের বিয়ে হয়েছে সে তো অশান্তি করার জন্য না। আমার হাজবেন্ড একবারও তার মাকে বললো না যে মা ওর কালকে পরীক্ষা, ও আজকে এগুলো না করুক।
সে তার মা ভক্ত, এতই মা ভক্ত যে সে তার মায়ের মুখের উপর এটা বলতে পারলো না। অথচ রাতে আমাকে ভালোবাসতো বিধায় আমাকে বললো কি, তোমার তো খুব কষ্ট হয়ে গেল, কালকে পরীক্ষা পড়ালেখা করে এতগুলো কাজ করে আসলা, তোমার তো খুব কষ্ট হয়ে গেল। আমি বললাম কি, না তুমি বলছো, আমাকে মুখ দিয়ে বলছো, এটাই অনেক, এটাই অনেক। তুমি যে বুঝতে পারছো যে আমার কষ্ট হয়েছে, এটাই অনেক। না তুমি তোমার মায়ের মুখের উপরে বললা না কিছু না ব্যাপার। তো এরকম দেখলাম কি, আমার নেক্সট এক্সামও গেল এভাবে কাজ করে টোরে দিয়ে গেলাম। পরের এক্সামেও বাংলা দ্বিতীয় এক্সাম, যেটা বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন, মানে সেকেন্ড পেপার কি আমার একটু সেকেন্ড পেপারে একটু ফোবিয়া ছিল, আমি একটু কম পারতাম। তো আমি চাচ্ছিলাম কি আমি সারাদিন শুধু সেকেন্ড পেপারটা পড়ি। বাট আমার শাশুড়ি মা সন্ধ্যার সময় আবার সেম, তার কাঁচামরিচ বাটা, শাক বাছা, তরকারি কাটা, ঝরা। দেখুন, সময়ে বাংলা একটা প্রবাদ আছে, সময় 1 ফুট অসময় 10 ফুট। পলাশবাবু সময় যদি 1 ফুট করতে পারতেন, একটা কথা বলতে পারতেন, আজকে তাকে জীবন দিতে হতো না। এটা কোনো সমাধান নয়। আপনি চলে গেছেন, আপনার মা কিন্তু বদলায়নি। আপনার উচিত ছিল পলাশবাবুর মতন বাকি যারা রয়েছেন, যারা কথা বলতে পারেন না, অবশ্যই মাকে ভালোবাসুন, কিন্তু আমার লিমিটটা বুঝতে হবে। এখন সবাই যদি বলে যে আমার সাক্ষী কই বা এগুলো কে দেখছে, আপনারা তো ঘরে 3টা মানুষ ছিলেন। আমাদের বাসায় যে কাজের মহিলাগুলো ছিল তারা এখনো জীবিত আছে। আর আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের কলিগকে বলে গেছে সব, তার অনেক কলিগকেই, 2-3টা কলিগকে সে তার সমস্যার ব্যাপারে বলে গেছে, তারা জানে অলরেডি। তো যে বাংলা দ্বিতীয়র আগের এক্সামে যখন দেখলাম এটা, তখন আমি, যেহেতু আমার হাজবেন্ড সেদিনও চুপ, সে জানে আমার কত সমস্যা হচ্ছে, তখন আমি নিজে বললাম যে মা ঠিক আছে, আমি এগুলো তো আজকে করে দিলামই, আর কালকে তো শুধু ভোটার কাজটা, রান্নার ভোটার কাজটা আমি কালকে সকালে একটু ভোরে উঠে রান্নাটাও করে দিয়ে যাবো, কোনো সমস্যা নেই, আপনারা দুপুরে আপনাদের খিদে লাগলে খেয়ে নিয়ে। এইটা যে বলছি, তখন আমার হাজবেন্ডের গায়ে লেগে গেছে, আমার শাশুড়ির লেগে গেছে। তখন আমার শাশুড়ির সাথে সাথে ওই মুহূর্তে তার ছেলেকে নিয়ে ঘরে ঢুকে গেছে। কত বড় সাহস! পড়ে না মানুষ, পড়ালেখা করে না, সংসারে কাজ করে মানুষ ডিগ্রি অর্জন করতেছে না। আমার অমুকের বউ নেই, তার ভাইয়ের ছেলের বউ আছে নাকি, কে ভাই, তার মানে আমার শাশুড়ির ভাইয়ের ছেলের বউ নাকি পড়ালেখা করে সংসার করে চালিয়ে যাচ্ছে। জানি না, আমি কারোর উদাহরণ দিব না। সে বলতেছে অমুকের বউ করতেছে, তমুকের বউ করতেছে, তোর বউর এত বড় সাহস। অথচ কিন্তু আমি আগের এক্সামগুলো এইভাবেই কাটাইছি, একবার শুধু মুখটা খুলেছি। আমি বাকি সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলবো, দেখুন আপনি যত চুপ থাকবেন এই সমস্ত ক্ষেত্রে, তত কিন্তু আপনাকে পেয়ে বসবে। সুতরাং আপনি জায়গার মতো, প্রয়োজন মতো কথা বলতে শিখুন। আপনি একটা সাবজেক্ট স্কিপ করে গেলেন, যদি ড্রপ হয়ে গেল, ওটা কিন্তু দেখবেন আপনি বাড়িতে কি করে এসেছেন, কিন্তু ওটা ড্রপ হয়েছেন, ওটা সবাই দেখবে। আর ভালো ছাত্রীও ফেল করেছে। সুতরাং জায়গা মতো কথা বলতে শিখুন। আমি যখন একবার উত্তর দিলাম, তখন আমি খারাপ হয়ে গেলাম। তখন আমি খারাপ হয়ে গেলাম যে আমি ঘরের কাজ করতে চাই না। পরীক্ষা আমার, আমি কাজ করতে চাই না নাকি ঘরে? সব করার পরেও আমি পরীক্ষা কাজ করতে চাই না। পরবর্তীতে আমার হাজবেন্ড বললো যে মা ঠিক আছে, তাহলে এই কয়দিন পরীক্ষা যখন, তুমি তাহলে না হয় এই কয়দিন কাজের মহিলাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিয়ে ঘরের কাজগুলো করাই নিও, আর তোমার যতটুকু সম্ভব তুমি করাই নিও, তুমি যতটুকু পারবা করো, আর যদি রান্নাও করাইতে চাও করা, আমি দিয়ে দেবো, সমস্যা নেই, ওর পরীক্ষা যেহেতু ওকে থাক। তো এটা নিয়ে আমার শাশুড়ি অনেক ঝামেলা করেছে আমার হাজবেন্ডের সাথে, যে কেন এটা সে অলরেডি এটা এখানে বসে আমি শুনতে শুনতে আমি জাস্ট পাজলড হয়ে যাচ্ছি। যারা ওখানে কমেন্ট করছেন, অনেকে বলছেন তাদের চোখে ধরছে না, জল ধরছে না, এবং তারা জাস্ট নিতে পারছি না। তাহলে ও 2.5 বছর এভাবে সহ্য করলো। ওর কাছে এক একটা দিন, আমি একজনের লেখা পড়েছিলাম, তিনি বলছেন আপনার বাড়িতে 43 ঘন্টা ছিলেন আপনার ফ্ল্যাটে গিয়ে, সে আর থাকতে পারেনি এবং সে কখনোই আর যাবে না বলে সে মনে মনে বলেছিল। সেই জায়গা থেকে মেয়েটা 2.5 বছর, মানে 2.5 যুগের সমান কিন্তু কেটেছে। আপনারা বয়স হয়ে গেছে, আপনি ভাবছেন আমার সব আমার রাজত্ব, একটু যদি স্পেস না দিতে পারেন তাহলে আমার স্যাক্রিফাইস নিয়ে, আমার স্যাক্রিফাইস যদি থাকে, 2.5 বছরে প্রত্যেকটা সেকেন্ডে স্যাক্রিফাইস ছিল। আমার হাজবেন্ডকে আমার একটা টেক্সট করার অধিকার পর্যন্ত দিত না। মেসেজ আসলে আমি যদি ফোন নিতাম, সে তার ছেলেকে ফোন দিয়ে বলতো কি রে, কি করতেছিস, তুই কাজ করতেছিস নাকি ফোন নিয়ে বসে আসিস? মানে আমি ফোন দেখতেছি, হয়তো ফেসবুকে দেখতেছি বা আমার হাজবেন্ডকে টেক্সট করতেছি, আমার শাশুড়ি মা আমার হাতে ফোন দেখে বলতো কি রে, তুই কি ফোন নিয়ে বসে আসিস না কাজ করতেছিস? সে কিন্তু অফিসে। এটা জাস্ট টু মাচ। এটা আসলে মানে এগুলো আসলে মানে বলার কোনো জায়গা নেই। দেখুন আজকে এই ঘটনাগুলোর জন্য হাজবেন্ড ওয়াইফ, আমরা বিয়ের পর যখন কোয়ালিটি টাইম আমরা পাই নাই, আমার হাজবেন্ড বলতো যে আমি তো আছি আর বউ তো রাত তো আছেই, তোমার সাথে তো রাতে থাকবোই। এখন কি সে নাই? আমি এখন তো মিথ্যা বলতে পারবো না, সে এখন স্বর্গীয়। যা সত্যি সবটাই তাই বলতেছি, লজ্জা নিয়ে কথা বলে তো এখন আর লাভ নেই। সে আমাকে বলতো সে আমাকে টাইম দিবে রাতে, তো রাতে যখন টাইম দিত, একদিন আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে কি করতেছি না করতেছি, তাকে তো মাস্টার বেড দিয়ে দেওয়া হয়েছে, তার ঘরের মধ্যেই ব্যালকনি বাথরুম সব, তার তো আমাদের ঘরের সামনে আসার কোনো প্রশ্নই ওঠে না। অথচ আমাদের ঘরের লাইটটা জ্বালাইছি, সে তৎক্ষণাৎই দরজায় লাথি ধাক্কা, মানে মানে কিল ঘুষি দরজা ভেঙে ফেলতেছে আমার শাশুড়ি বাইরে থেকে। তুই পলাশ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, তোকে আমি 9টার দিকে ঘুম পাড়ায় দিয়ে গেছি, এই 12:30টার সময় তুই লাইট জ্বালানো কেন? অথচ আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে কি অবস্থায় আছি সে সেটা দেখতেছে না, সে দরজা ভেঙে ফেলতেছে। পরে আমি ঘরের মধ্যে ছিলাম, আমার হাজবেন্ড
উঠে যে বললো যে মা আমি তো লাইট ধরাই নাই, সুস্মিতা ওয়াশরুমে গিয়েছিল, ও ওয়াশরুমে যাওয়ার সময় লাইটটা ধরাইছে। সে আবার কোয়েশ্চেন করতেছে যে ওয়াশরুমে গেলে তো ওয়াশরুমের লাইট ধরাবে, ঘরের লাইট কেন ধরাবে? কি অবস্থা! আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘরের মধ্যে আছি, তাও তাকে বলতে হবে আমরা রাতে কেন লাইট ধরাইলাম। তারপর থেকে আমার হাজব্যান্ড এই 2.5 বছর না, এটা হচ্ছে 2023 সালের জুলাই মাসের ঘটনা। সেই জুলাই মাস থেকে আমার হাজব্যান্ড এই যে 7 মে চলে গেল আমাকে ছেড়ে, ওই অবধি রাতে কখনো লাইট জ্বালাই নাই আমার ঘরের। এটা সমাধান না, এরকম লাইট বন্ধ করে রাখা, এরকম বা কথা। সে একবারও তার মা ভক্তির জন্য, মায়ের উপরে ভক্তির জন্য তার মাকে একবারও বললো না যে মা আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ, আমরা তো ঘরে থাকতেই পারি, আমাদের কাজ থাকতে পারে কত ধরনের, ও বই পড়তে পারে না, ও বই পড়লে অন্য ঘরে যে পড়বে, ওর পড়ালেখা যদি করতে হয় অন্য ঘরে দে, তুই অন্য ঘরে যাই শো। আপনার শাশুড়ি আরেকটা কথা যে বলেছেন তার প্রমোশনের ব্যাপার ছিল, তো সেখানে কিছু ঝামেলা হয়েছিল, সে বলছে বাবা তুই পড়। এটা মিথ্যা, এটা টোটালি মিথ্যা। আমার হাজব্যান্ডের ঘুম থেকে ওঠার আগে আমি আমার হাজব্যান্ডের পরীক্ষার রুটিন অনুযায়ী 3টা পরীক্ষা হয়, সিনিয়র স্কেল পরীক্ষায় মাত্র 3টা পরীক্ষা হয়, তো 3টা সাবজেক্টের গ্যাপ থাকে মাঝখানে, বেশ 10-12 দিনের একটা গ্যাপ থাকে, 10-12 দিন পর এক একটা পরীক্ষা হয়। তো কবে কোন পরীক্ষা সেটার রুটিন আমি চেক করে আমার হাজব্যান্ড ওঠার আগে আমি টেবিল পরিষ্কার করে বইগুলো সামনে সাজিয়ে রাখতাম, একটা গ্লাস জল ভরে সামনে ঢেকে রাখতাম, যে আমার হাজব্যান্ড যেন ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মনে বইটা নিয়ে বসতে পারে, তাকে যেন খোঁজাখুঁজি করতে না হয়। তার মানে যাবতীয় ওই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল বই আমি টেবিলটার উপর সাজিয়ে রাখতাম, ডায়েরি থেকে শুরু করে কলম, পেন্সিল, খাতা সব সাজিয়ে রাখতাম, টেবিল একদম ক্লিন করে, চেয়ার ক্লিন করে, যাতে আমার হাজব্যান্ড কোনো প্রশ্ন করতে না পারে, তার যাতে আমার কাছে একবার জল চাওয়া না লাগে, সেজন্য আমি একবার জলও ভরে রাখতাম। এইটা ছিল আমার দোষ। আমার শাশুড়ি দেখেই বলতো, এই তুমি কি জানো আমার ছেলে কি পরীক্ষা দিচ্ছে, ও কোন লেভেলের পরীক্ষা দিচ্ছে তুমি জানো? তুমি কি জানো ওর কি বই পরীক্ষা হবে, যে তুমি বইগুলো সাজায় রাখছো, আবার ওরা ডাবল খাটনি করাবা? আমি বলছিলাম ভালো করে যে মা আমি তো রুটিন দেখছি, ওর এইগুলোই পরীক্ষা, এগুলোই। ও বললো না, ওর যা পরীক্ষা ও নিজে নিয়ে বসবে, ওর যা পরীক্ষা ওর সেই বইগুলো নিজে নিয়ে বসবে। ভালো কথা, সে আমার গোছানো টেবিলটাকে এলোমেলো করে দিয়ে বইগুলো নিয়ে উঠায় রাখে, আর আমাকেই পরে দোষারোপ করলো আমি নাকি আমার হাজবেন্ডকে পড়তে দেই না। তার মা তাকে রাত পরীক্ষার টাইমে 10টার দিকে শোয়াই দিয়ে যাইতো। আমার হাজবেন্ড বলতো কি, সুস্মিতা মা ঘুমিয়ে গেলে আমাকে বললো তো আমার একটু পড়া আসছে, তুমি আমাকে ফ্ল্যাশ লাইটটা ধরো, আমি একটু পড়বো। আমি বললাম কি এত ভয় পাও, তুমি বই পড়বা, তোমার তো লাইফ এর পরে আর সিনিয়র স্কুল পরীক্ষা হবে না, এখনো একটু লাইট জ্বালায় পড়তে পারবা না? বলে যে না। মানে তাকে নিজের বেডরুমে বসে পড়তে হবে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে, কেন কি ঘরে লাইট ধরালেন, ঘরে লাইট জ্বালালেন। সেটা আমাকে বলতো আমার হাজবেন্ড যে সুস্মিতা তুমি মোবাইলে ফ্ল্যাশটা জ্বালাও, আমার একটু বাকি আছে পড়া। আমি বলতাম না সমস্যা নেই, আমার অসুবিধা হচ্ছে না, তুমি পড়ো, তুমি কত পড়বা পড়ো, কিন্তু পড়েই এত দূর আসছো, তোমার এই পজিশনে আসাই তো তোমার পড়ালেখা নিয়ে, তুমি আসো পড়ো। আমি ফ্ল্যাশ ধরে রাখছি, 2টা ফ্ল্যাশ, আমি তার ফোন আমার ফোনের ফ্ল্যাশ আমি বইয়ের উপরে রাখছি, হাত দিয়ে এভাবে ধরে রাখছি। রুমে কোনো টুল টেবিল অ্যালাউ করতো না আমার শাশুড়ি মা, কারণ সে ভাবতো যে টুল টেবিল থাকলে আমি নাকি রাত বিরাতে পড়তে বসবো, তার ছেলেকে ডিস্টার্ব করবো লাইট জ্বালিয়ে, যার কারণে সে রুমে কোনো টুল কিছু অ্যালাউ করতো না। কোনো কথা। আমি আমার মাথার শীতানের বালিশ, আমি যে বালিশে ঘুমাইতাম সেই বালিশটা দিয়ে আর আমার হাজবেন্ডের বালিশটা দিয়ে আমার হাজবেন্ডকে বিছানার উপরে টেবিল বানাই দিতাম, যে নাও টেবিল তুমি এখানে বসে পড়ো। আমি ফ্ল্যাশ 2 হাতে 2টা ফোন, তার ফোন আমার ফোনের 2টা ফোনের ফ্ল্যাশ আমি ধরে রাখতাম যে পড়ো, তোমার কতক্ষণ লাগবে পড়ো, কোনো সমস্যা নেই, ঘুমাইও, পরীক্ষা হয়ে গেলে তো আর চিন্তা নাই, আর তুমি তো বললা তোমার একটু পড়া। সে পড়তো আর আমাকে বলতো কি তুমি এত সাপোর্টিভ, তুমি আমার পজিশন, তুমি তো এই বয়সে এত বুঝো, তুমি আমাকে এই বয়সে এত সাপোর্ট করো, আমি তো তোমাকে সাপোর্ট করতে পারি না। বললাম না ঠিক আছে, তুমি তো মাকে ভালোবাসো, মায়ের উপরে কি বলবা, ঠিক আছে দরকার নেই, তুমি মনে রেখো এগুলো, আমি করতেছি তাহলেই হবে। ও আমাকে নিজে প্রশ্ন করতো তুমি এত কিভাবে বুঝো, তুমি আমাকে এত সাপোর্ট কিভাবে করো, আমার এক্সাম, তোমাকে টাইম তো আমি টোটালি। ও আমাকে বলতো যে আমার এক্সাম, তোমার অল্প বয়স, তোমাকে তো আমি টাইম টোটালি দিতে পারি নাই বিয়ের পর থেকে, তারপরেও তুমি আমাকে এতটুকু যে সাপোর্ট করতেছো আমার পড়ালেখার ব্যাপারে, এটাই তো আমার প্রাপ্তি, আমি মনে রাখবো সুস্মিতা, আমি সারা জীবন মনে রাখবো, তুমি একটু স্যাক্রিফাইস করো। আমি বলতাম না, বলতে হবে না, তুমি করো। এইভাবে আসলে যত মানুষ যত পায় তত চায়, তো এই বেশি পেতে পেতে উনি যখন দেখে শুনে যা করে সবটাই সেটা তার আগে, মানে মুখ থেকে বের করার আগে হয়ে যায়, উনি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই কারণে। হ্যাঁ, আমার হাজবেন্ড যখন দেখলো যে বাহ সুস্মিতা তো আমি যেটা বলতেছি সেটাই শুনতেছে, ও স্যাক্রিফাইস তো করেই যাচ্ছে। আমি ওকে রান্না করে খাওয়াতে চাইতাম, খাওয়াতে পারতাম না ওর মার কারণে,
ঘরে কোন দিন লাউ দিয়ে ডাল হবে, কোন দিন পেঁয়াজ দিয়ে ডাল হবে, কোন দিন মিষ্টি কুমড়া দিয়ে ডাল হবে, সেটা আমার শাশুড়ি মা ঠিক করে দিচ্ছে। তরকারিতে একটা আলু দিব না 2টা আলু দিব, সেটা আমার শাশুড়ি মা ঠিক করে দিচ্ছে। মাছ প্রত্যেকদিন 4 পিস রান্না হবে না 8 পিস রান্না হবে, মাছের সাইজ অনুযায়ী আমার শাশুড়ি মা বের করে দিয়ে যেত, আমার সেটুকুই রান্না করতে হতো। মশলা যতটুকু দিয়ে দেবে, ওই তরকারিতে মশলাটা বেশি হচ্ছে না কম করছে, নিজের মনে হয় আমি একটা কিছু বানিয়ে স্পেশাল কিছু বানিয়ে আমার হাজবেন্ডের স্পেশাল কিছু বানাতে দিত না। আমি বানিয়েছিলাম, আমি পরোটা বানিয়েছি আমার হাজবেন্ডকে খাওয়ানোর জন্য, আমি চাইনিজ কিছু আইটেম বানিয়েছিলাম, বাসমতি চালের যে মানে স্পেশাল যে পোলাওটা হয়, শাহী পোলাও, পরোটা, লুচি, মোগলাই পরোটা, কিচ্ছু খেতে দেয় না আমার হাজবেন্ড। কি কেন মানে কি বলছে? তেল 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 খরচ হয়ে যাবে না বাবা, তেল এগুলো খাস না, তোর শরীরের জন্য ক্ষতি। একটা 30-35 বছরের ছেলে তার এখনই খাওয়ার বয়স, ওনার বয়স না না না, এখানে তো আর একটা ভুল কি, আমি তো প্রতিদিন খাওয়াইতাম না, প্রত্যেকটা মাসে ধরেন একটা আইটেম ট্রাই করতাম যে আজকে এই আইটেমটা করে খাই। আমি তো নতুন 2 বছর বিয়ে হয়েছে, আমি তো প্রত্যেকদিন এটা করতাম না। আমি তো বুঝি আমার স্বামীর শরীর, তার তেল মশলা খাওয়া নিষেধ, সে ডিফেন্সে আছে, তার শরীর স্বাস্থ্যের দিকে তার খাওয়া মানে ঠিক রাখতে হবে, সে পুলিশে আছে যেহেতু, আর পরে সে ডিফেন্সে আসছে, র্যাবে আসছে পরে, তো মানে সে যেহেতু তার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আমি মান্থলি একটা আইটেম করতাম যে আজকে পরোটা করি, এরপরের মান্থে নয় মোগলাই পরোটা করে খাওয়াবো। বাট আমি না বুঝতাম না যে আমার শাশুড়ি মা তাকে খেতে দিবে না। আমি পরোটা বানাইছি, সে একটা পরোটা থেকে একটুখানি ছিঁড়ে আমার হাজবেন্ডের মুখে দেওয়ার সাথে সাথে পরোটাটা নিয়ে চলে গেল, আর খাস না, অনেক তেল। আপনারা যারা এরকম মায়েরা রয়েছেন, যারা এখন প্রায় 3000 প্লাস যারা দেখছেন, 4000 5000 যারা দেখছেন, সবাইকে বলছি আপনারা যারা রয়েছে, আমার ছেলেকে আমি এত ভালোবাসি, অবশ্যই ছেলেকে ভালোবাসুন। মাসিমাও রয়েছেন, আপনারও ছেলে আছে, বিয়ে হবে, সবাইকে বলছি অবশ্যই ছেলেকে ভালোবাসুন। কিন্তু বলে না, মায়ের অতিরিক্ত ভালোবাসা সন্তানের জন্য ক্ষতির কারণ হয়। তো আপনার অতিরিক্ত ভালোবাসা, আপনার ভিডিও দেখে, আপনার স্টেটমেন্ট দেখে আমি যেটা বুঝেছি, আর সুস্মিতার কথা শুনে, এই বাড়ির লোকের কথা শুনে আমি যেটা বুঝেছি, আপনার অতিরিক্ত ভালোবাসা আপনার ছেলের ক্ষতির কারণ হয়েছে। আমার এই কথা শুনে, আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে আমি জানি। আপনার এই কথা শুনে যদি আমার উপর রাগ হয়, আপনি জানিয়ে কন্ট্যাক্ট করুন, আমি আপনার স্টেটমেন্ট নেব। আপনি যদি মনে করেন আমার উপর অ্যাকশন নেবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কথাগুলো আপনি মাথায় রাখুন। আমি মোগলাই পরোটা ভেজেছি, মোগলাই পরোটা তো অ্যাজ ইউজুয়াল ডুবন্ত তেলে ভাজতে হয়, বাট আমি আমার স্বামীর স্বাস্থ্যের কথা ভেবে ডুবন্ত তেলে ভাজি নাই, আমি অল্প পরোটার মতো অল্প অল্প তেল দিয়ে 2 পিঠ ভেজেছি। তারপরেও আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি খেতে দেয় না। আমার হাজব্যান্ড না দুধ চা খুব ভালোবাসতো, বলতো কি আমি লাল চা খেতে পারি না, দুধ চা খাবো। আমার শাশুড়ি আমার হাতে দুধ চা ভালো হয় জন্য আমার হাজব্যান্ডকে খেতে দিত, বলে যে আমি খাইয়ে দিব। সে কি কাঁচা চা পাতি, কাঁচা চিনি, কাঁচা দুধ কাপের মধ্যে দিয়ে গরম জল ঢেলে দিত, এটা তার দুধ চা। অথচ আমি যেভাবে প্রিপেয়ার করে রান্না করতাম দুধ চাটা, আমি যেভাবে বানাতাম, আমার হাজব্যান্ড ওইটাই ভালো খেত। আমার হাজব্যান্ডকে খেতে দিল না। আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে সুস্মিতা, আমাদের তো ভবিষ্যতে সংসার হবে, তখন আমি আর তুমি ব্যালকনিতে বসে একসাথে চা খাবো। এটা কখনো হয় না, এটা খুবই ভুল কথা। আমি সবাইকে বলছি, যারা দানুষকে ফলো করেন, যারা আমাকে ফলো করেন, আমি সবাইকে বলছি সময়ের কাজ সময় করতে হয়। আপনি ভাববেন আমি বৃদ্ধ বয়সে করবো, আমি পরবর্তীতে করবো, তুমি কেঁদো না। কিন্তু সবাই এটা ভাবো যে আমি পরে করবো, পরে বলে সেই সময় আসে না। আমি ওকে বুঝিয়েছি যে দেখো আমার জীবন থেকে এই টাইমটা চলে যাচ্ছে, আমি আর পাবো না। আমার হাজবেন্ডকে আমি বুঝাইছি, আমার হাজবেন্ড বলে কি তোমার বয়স তো কেবল শুরু, 18 বছর বয়স, তোমার তো জীবন পড়ে আছে, একটু ধৈর্য ধরো। আমি বললাম যে আমার 18 বছরে যে ইচ্ছা, আমার 25 বছর বয়সে তো সেই ইচ্ছাটা থাকবে না। অলরেডি আমি তোমাকে বিয়ে করে ফেলেছি, বিয়ের বয়স বাড়তেছে, আমাদের সবকিছু বাড়তেছে, আমাদের সাংসারিক জীবন বাড়তেছে, আমার বাচ্চা নিতে হবে। বাচ্চা নেওয়ার পরে তো, বাচ্চা নেওয়ার আগের লাইফ আর পরের লাইফ তো এক হয় না, তখন দায়িত্বের লাইফ, তখন সাংসারিক লাইফ, তখন আমরা বাচ্চা কিভাবে মানুষ করবো, বাচ্চার উন্নতি বা। কিন্তু এইটুকু বয়সে সমস্ত ম্যাচিউর কথা বলছে, আমি এটা আশাই করিনি এটা বলতে পারে। সেই জায়গা থেকে সংসারে অশান্তির সমস্ত কারণ ওকে কিভাবে দোষ দেওয়া যেতে পারে, অন্তত আমার এটা বুঝে আসছে না। ওর মা আমাকে বিয়ের পর খোটা দিত যে আমার ছেলেকে 100 ভরি গহনা, ঢাকায় ফ্ল্যাট, আমার ছেলের যে গাড়ি পছন্দ, যে ব্র্যান্ড হোক, বিদেশি হলেও আমার ছেলেকে সেই গাড়ি, ফ্ল্যাট, 100 ভরি গহনা দিয়ে আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়েকে অফার করতো আমার মেয়ের বাবা মা, মেয়ে পক্ষ। কিন্তু আমরা রাজি হইতাম না, আমার ছেলে পছন্দ করতো না। আমার ছেলে যেটা পছন্দ করছে, এই যে তুমি, আমাকে সে ডিরেক্টলি এইভাবে আঘাত করতো, বলে যে আমার ছেলে পছন্দ তুমি। কিন্তু আমি যতদূর শুনেছি, এর আগে পলাশবাবুর আশীর্বাদ হয়ে যাওয়ার পর সেই মেয়েটা বিয়ে করেনি, তার কারণ এই বাড়িতে মেয়েদের বাইরে যাওয়া, চাকরি করা, এস্টাবলিশ হওয়া এলাও না। এটা কি সত্যি? না, সেই মেয়ের প্রবলেম ছিল। ওনার যাই হোক বা একটা মেয়ের প্রবলেম যাই থাক, আপনার শ্বশুর বাড়িতে বউরা এস্টাবলিশ হবে, বউরা বাইরে যাবে, কাজ করবে, মানে ওরা স্বাবলম্বী হবে, কথা বলবে, এটা এলাও না। এটা না, সেটা এলাও না। সেটা আমার শাশুড়ি মা নিজেই বলছে। সে তার নিজের মেয়ে, ওই আমলে, তার মেয়ের বয়স কিন্তু অনেক, সে তার মেয়েকে ওই আমলে ইন্টার পাস করায় বিয়ে দিচ্ছে। তার মেয়ের জামাই চাইতো যে ইন্টার পাসে কি ওই 2000 সনের দিকে ইন্টার পাস করলে একটা মেয়ে প্রাইমারিতে জব পেয়ে যেত। তো তার মেয়ের খুব ইচ্ছা ছিল যে সে চাকরি করবে, ইভেন তার মেয়ের হাজবেন্ডেরও ইচ্ছা ছিল, কিন্তু আমার শাশুড়ি তার মেয়েকে আর পড়তে দিত না, চাকরির যে পড়াটা সেটা পড়তে দিত না। সে আমাকে গর্ব করে বলে যে আমার মেয়ে যাতে চাকরি না পায়, আমার মেয়ে যখন
চাকরির পরীক্ষা দিতে যায় তো আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালায় বসে থাকতাম যে ঠাকুর আমার মেয়ে যেন চাকরিটা না পায়, আমার মেয়ে যেন কাজ না করে। এরকম মাটি হয়? আমরা কখনোই ঘরের মেয়ে বউদের চাকরি করা অ্যালাউ করবো না, কখনোই না। আমার হাজবেন্ডেরও সেম কথা যে আমি তো তোমাকে দিয়ে চাকরি করাবো না, তুমি জাস্ট ডিগ্রিটা অর্জন করো আমার বাচ্চা মানুষ করার জন্য। আমি বলতাম এই কেমন কথা, আমাকে অন্তত অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন ব্যাচটা করতে দাও, আমি তো ঘরে বসে জাস্ট একা শুধু পেইনই পাচ্ছি। আমি যদি পড়ালেখার মধ্যে ডুবে যেতাম বা আমাকে যদি একটু পড়ালেখা ঢুকবেন কিভাবে? প্রত্যেকটা পরীক্ষার আগে তো সে কাঁচা মরিচ আর হ্যাঁ 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 না বাকি দিনগুলো ধরেন সে যদি আমার হাজবেন্ড যদি আমাকে একটা ব্যাচে ভর্তি করাই দিত, আমি তো কিছুটা টাইম হলে আমার শাশুড়িকে ফেসটা করতে হতো না। হতো। বুঝুন শাশুড়ি বউ সম্পর্ক কতটা। আমি যখন প্রথমে দেখেছিলাম যে উনি বলছে ছেলে কান্না করছে, আমি ভেবেছিলাম যে ছেলে এত ভালোবাসে মাকে, তাহলে বউ যদি ওইরকম ভালোবাসতো, শাশুড়ি মেয়ে মানে বউকে মেয়ের মতো ভালোবাসতো, চুল আশ্রয় দেওয়া, তেল দেওয়া, এগুলো হতো, ভালো থাকতো, কেন মেয়েটা পারলো না? প্রথম আমি যখন খবরটা পেলাম তখন আমি এটা ভেবেছিলাম, কিন্তু সুস্মিতার সাথে কথা বলে দেখছি আর কতটা স্যাক্রিফাইস করতে পারে একটা মানুষ নিজের জায়গা থেকে, মানে এর বেশি তো আর কোনো জায়গা নেই যেখানে সে করতে পারে, এর বেশি আর কি করতে পারে? আমি আমার শাশুড়ি মাকে এত ভালোবাসার চেষ্টা করতাম যে উনি যেন অন্তত একটু বুঝে। আমার শাশুড়ি মাকে আমি পায়ের নেল পলিশ সপ্তাহে সপ্তাহে নিজে থেকে যে হাত পায়ের নখ কেটে দিতাম, বলতাম যে মা আপনার নেল পলিশটা তো এক সপ্তাহ। এই যুগে আমি জানি না কোনো মেয়ের এরকম করে যে শাশুড়িকে নখ কেটে দেওয়া, নেল পলিশ লাগিয়ে দেওয়া, গালে খাইয়ে দেওয়া, জড়িয়ে ধরা। আমি করতাম। আমার হাজবেন্ড এটা নিয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করতো, বলে যে তুমি এত ছোট মেয়ে, এত সংসারিক কলা কৌশল বুঝো। আমি এটুকু কথা শুনছি, আমি এটাই বলছি, এত ছোট মেয়ে কিভাবে এত কিছু পারে? আমার হাজবেন্ড বলতো তুমি এত কলা কৌশল কিভাবে বুঝো, তুমি তো এত ছোট মেয়ে, তোমাকে তো এত ম্যাচিওরড আমি পাবো। যারা সুস্মিতার পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলছেন, পরিবার নিয়ে, বাপের বাড়ি নিয়ে কথা বলছেন, তারা এটুকু ভাবুন এটা কিন্তু পারিবারিক শিক্ষা, এটা তার মায়ের শিক্ষা, তাই জন্য সে কিন্তু এটা পারে। আমার শাশুড়ির এক সপ্তাহ তো পায়ের নখের নেল পলিশ উঠে না, আমি তাও বলতাম যে মা এক সপ্তাহ হয়ে গেছে, নেল পলিশটা উঠিয়ে আবার পরিয়ে দেই, নখটা কেটে দেই। যে মেয়েটা নিজে সাজতে পারতো না তার শাশুড়ির জন্য সেই মেয়েটা শাশুড়িকে সাজাচ্ছে, এখানে আর কি বলার আছে? আমি হাতে নেল পলিশ দিলে আমার শাশুড়ি আমার হাতের নখ ধরে বলতো এরকম মানে রাক্ষসীদের মতো বড় বড় নখ কেন রাখছো, এত বড় বড় নখ কি ভালো লাগে? আর এখানে ডান হাতে নখ রাখা যায় কি ঘরে কাজ করার জন্য, যে ঘরে হাতে নখ হবে ঘরে কাজ করতে অসুবিধা হবে? হ্যাঁ 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 আমি ওই জন্য ডান হাতের নখ আমার বিয়ের আগে ছিল, বাট বিয়ের পরে ডান হাতের নখ রাখতে পারি নাই। কাজ করবো, আমার সংসারের কাজটা আমার শখ ছিল, আমার সংসার করাটা আমার স্বপ্ন ছিল। আমি ছোট থেকে একটা মাত্র স্বপ্ন লালন করছি যে আমি বড় হব, কারোর দিকে তাকাবো না, করবো না, ঘুরে বেড়াবো না, কিচ্ছু করবো না। আমার মা বাবা আমাকে যে পাত্রস্থ করবে তার সংসারে যে আমার স্বামীর সাথে আমি সংসার করব, আমার সংসারিক সব কিছু। আমি ছোট থেকে আমার এত আগ্রহ ছিল, আমি না আমার মা জেঠিরা যারা ছিল সবার রান্নাঘরের সামনে সামনে যে সব কাজ শিখতাম, যে এই তরকারিটা কিভাবে কাটে, একটা মেয়ে কিভাবে আলু ছিলবে, আমি আলু ছিলাটা পর্যন্ত শিখেছি সেজমায়ের কাছ থেকে। আমার সেজমা খুব সুন্দর আলু ছিলে, আমি সেখানে আমি সবাইকে একটু দেখাচ্ছি, দেখুন যে ও যেখানে এই কথাগুলো বলছে, ওর এখানে কিন্তু বাকি সবাই এখানে কান্না করছে, ওর করছে, আর কারোর এখানে ঘরে যত মানুষ রয়েছে এখানে সবার কিন্তু চোখে জল। এখানে ও যে কথাগুলো বলছে, ও নিজের যে কথাগুলো বলছে সেটা দেখুন, কেউ এখানে ভুল ধরতে আসবেন না। এখানে এটা একটা জীবনের কথা, একটা জীবন বেরিয়ে গেছে, শেষ হয়ে গেছে বাধ্য হয়ে। কার কথা বলছে? হ্যাঁ, আপনার শাশুড়ি কথা বলছে যে মানুষ তার চরিত্রের সমস্যা মানে যে কাঁদতে কাঁদতে মিথ্যে বলে, সেটা কি করে বলে? হ্যাঁ, আপনাকে এরকম বলছে যে খবরদার আপনি কখনো বিয়ে করবেন না, তাহলে কিন্তু আপনি মরবেন, কারণ এরকম শাশুড়ি এরকম ভাবে যেটা করে। আমার শাশুড়ি আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে আমার শাশুড়িকে অনেক ভালো রাখার চেষ্টা করতাম, কারণ আমি জানতাম আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে, কারণ আমার হাজবেন্ড তো মাকে ভালোবাসে। তো আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে। ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম 6-7 মাস পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির খেদমত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম, নেড়ে দিতাম। তারপরেও তার মন পায় নাই, সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত না। 6-7 মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না। তখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেল। তখন আমি আস্তে আস্তে যখন মুখ খোলা শুরু করলাম আমার হাজবেন্ডের কাছে যে তুমি তো নিজের চোখে সব দেখতেছো, তোমার কি ইচ্ছা করে না তোমার ওয়াইফকে নিয়ে একটু কোয়ালিটি টাইম কাটাইতে, বা তোমার মা যে তোমার ওয়াইফকে নিয়ে তোমাকে টাইম কাটাতে দিচ্ছে না সেটা নিয়ে কি তোমার প্রবলেম হয় না? তো আমার হাজবেন্ডের প্রবলেম ছিল কি, সে তো আমার থেকে একটু বড় বয়সে বেশি, তো তার মেন্টালিটি আর তার মা তাকে এমনভাবে গড়ছে যে বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয়, বউ বিয়ে করার জিনিস, সংসারের কাজ করবে, বাচ্চা হবে তাড়াতাড়ি, ফার্স্ট বিয়ের পরে বাচ্চা হয়ে যাবে, বউয়ের বাচ্চা নিয়ে থাকবে, শাশুড়ি তার বাচ্চা নিয়ে থাকবে, মানে আমার হাজবেন্ডকে নিয়ে থাকবে। সে ইভেন গর্ব করে বলে যে আমি তোকে 12 বছর বয়সে যেভাবে দুধ খাওয়াইতাম এখনো তোকে আমি সেভাবেই দুধ খাওয়াই, আমার মতো কোনো মা করবে না, আমার মতো সারা পৃথিবীতে কেউ পারবে না।
মানে সে বলতেই থাকতো আমার যা কাজ আমি যা করলাম তোরাকে নিয়ে কেউ করবে না। অথচ তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবেন, তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবেন যে আমার শাশুড়ি কেমন মানুষ। হ্যাঁ, আমি গোপালগঞ্জে কথা বলেছি অনেকের সাথে, সবাই একই কথা বলে যে তারা কেউ আপনার এরকম, আমি যদি পার্সোনালি ওনার সাথে এখনো কথা বলিনি, কিন্তু ওনার যা যা তথ্য প্রমাণ আমার হাজবেন্ড আমাকে নিয়ে আমার বার্থডে পালন করবে প্রথম বছর, সেটা তার মাকে জানানোর পর তার মা এত রিয়াক্ট করলো। আমার হাজবেন্ড আমাকে পরে না পেরে বললো কি, সুস্মিতা তুমি একটু ব্যালকনিতে যে রকিং চেয়ারে বসো তো, আমি একটু মায়ের সাথে কথা বলে নিই। পরে আমি রকিং চেয়ারে বসলাম আর তাদের কথা কিছুটা কানে আসতেছে। আমি ভাবলাম যে কি হলো এরকম কেন বিষয়টা, আর কালকে তো আমার বার্থডে, এটা নিয়ে কি কোনো ঝামেলা হলো? মানে আমি চাই না, আমার হাজবেন্ডকে আমি বলছি যে আমার বিয়ে হয়ে গেছে, থাক, দরকার নেই বার্থডে করার। তো আমার মা যখন অপছন্দ করতেছে বিষয়টা, বাট আমার হাজবেন্ড করতো, কারণ ও আমাকে প্রচন্ড ভালোবাসতো। ও শেষ বেশ দেখলাম কি কান্না করতেছে, ঘরের মধ্যে কান্না করতেছে, লিটারেলি কান্না করতেছে। আমি ওর কান্না শব্দ পেয়ে ঘরে গেলাম, যে দেখলাম কি ওর মার পায়ে হাত দেওয়া। ওর মাকে বলতেছে যে মা আমি ওকে সারপ্রাইজ দেবো, তুমি প্লিজ ওকে এটা বলো না মা, এরকম করো না মা, ও জেনে যাবে আমার সারপ্রাইজ, আমার কষ্ট মাটি হয়ে যাবে। ওর মা কয় তুই এই নাটক করিস, বিয়ে করছিস, বউরে নিয়ে এত মাতামাতি করিস, এই জন্যই তো বউ লাই, এই জন্য দেখবি তোর বউ তোর মাথার উপরে বসে যাবে। আমাকে